নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। 2022 সালের প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরের সামনে মিছিল করে বিক্ষোভ দেখান ডিএলএড ঐক্য মঞ্চের সদস্যরা। জলপাইগুড়িতে বাদাম ভুট্টা চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। দেশ বিদেশেও পাড়ি দিচ্ছে ফসল, তাই জলপাইগুড়ির কৃষকদের মধ্যে বাড়ছে চাষের আগ্রহ। সমস্ত যোগ্য প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে জলপাইগুড়ি জেলা জুড়ে মিছিল করল প্রাথমিকে উত্তীর্ণ ডিএলএড ঐক্য মঞ্চের প্রার্থীরা। 2022 টেটের 50,000 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তির দাবি জানান তারা। এই দাবিতে শুক্রবার দুপুরে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরের সামনে বিক্ষোভ আন্দোলন শুরু করেন শতাধিক চাকরি প্রার্থী। এদিন জলপাইগুড়ির শতাধিক প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থী জমায়েত হন জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে। তাদের আটকাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। চাকরি প্রার্থী সাইফুল ইসলাম এবং বনশ্রী গোপ বলেন, 2022 সালে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে টেট পরীক্ষা হয়েছে, তা সত্ত্বেও এখনো আমাদের নিয়োগ করা হয়নি। তাই অবিলম্বে টেট পাশ করা সমস্ত প্রার্থীকে চাকরিতে নিয়োগ করতে হবে। এই দাবিতে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তারা। আমার 22 টেট পাস। আজকে আমরা ডিপিএসসি অভিযান করতে আসি। 2022 সালে আমরা টেট পরীক্ষা দিয়েছি। আজ 3 বছর হতে চললো, কোনো ইন্টারভিউ নোটিশ নাই, কোনো নিয়োগ নাই। আমাদের মাননীয় প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের নিয়োগ করবেন। আমাদের পর্ষদ সভাপতি প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেক বছর 2 বার নিয়োগ হবে, কিন্তু এখনও 3 বছর হতে চললো, কোনো নিয়োগ নাই, কোনো ইন্টারভিউ নোটিশও নাই। আর উনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আমার কাছে 50,000 শূন্যপদ আছে, কোনো 22 টেট বসে থাকবে না। এখন আজ 3 বছর হতে চললো, কোনো নিয়োগ নাই, কোনো ইন্টারভিউ নাই। আমরা এর প্রত্যেক 23 জেলাতে অভিযান করেছি। আজকে জলপাইগুড়ি জেলা আমরা পর্ষদ সভাপতির কাছে গিয়েছি, আমরা শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছি। শুধু প্রতিশ্রুতি দিয়েছেন আর আমাদের প্রতিশ্রুতি কোনো পূরণ করেননি। তার মানে মুখ্যমন্ত্রী উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে করতে হবে, এটাই। হ্যাঁ, আমরা আপনাদের মাধ্যমে আমরা এই মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে আমাদের নিয়োগ কবে হবে। 3 বছর হতে চললো। আর পর্ষদ সভাপতি উনি নিজে প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আমার কাছে 2022 সালে টেট হয়েছিল। কতজন এই টেট পরীক্ষায় উত্তীর্ণ? আমরা মানে অ্যাপ্রক্স 50,000 জেলায় কতজন? এই জেলায় তো ওনা আরটিআই করা হয়নি, এখনো জানা নেই। আরটিআই করা হচ্ছে কোনো অ্যাপ্রক্স আমাদের বলা হয়নি। জলপাইগুড়ি জেলা কতজন পাস করে রয়েছে, সম্পূর্ণ আমাদের রেগুলার ডিএল কতজন পাস করে রয়েছে সেটা আমাদের জানানো হয়েছে যে 52,000 কাছাকাছি আমাদের টেট পাস করে রয়েছি। কিন্তু আমাদের সরকার না গোটা রাজ্যে আমরা পাস করে রয়েছি, কিন্তু ওবিসি বাহানার জন্য আমাদের নিয়োগটা আটকে রাখা হয়েছে। অথচ ওবিসি বাহানাকে ঠেকিয়ে এসএলএসটির যে নিয়োগ প্রক্রিয়া সেটা শুরু করতে চলেছে রাজ্য সরকার এই জুন মাসেই। তো আমাদের এই বাহানা আমাদের ঠেকিয়ে রাখা যাবে না। আমরা ডিপিএসসি অভিযান করছি। আমরা ইন ফিউচার আমরা কলকাতার রাজপথেও নামবো, কারণ আমাদের কাছে এটা বারবার শুনতে এসেছে যে ওবিসি কেসের জন্য আমাদের নিয়োগটা শুরু করা হচ্ছে না। কিন্তু যদি এটাই মূল কারণ হয়, তাহলে কীভাবে এসএলএসটির যে নতুন প্রার্থীরা রয়েছে তারা নিয়োগের অংশগ্রহণ করতে পারছে? তাদের নোটিফিকেশন আজকে প্রকাশ করা হয়েছে, তাদের সিলেবাস প্রকাশ করা হয়েছে। তাহলে ওদের যদি করা হয় তাহলে আমাদের কেন করা হবে না? এই দাবিতে আমাদের আজকে ডিপিএসসি অভিযান। এরপরে আমরা কলকাতার রাজপথেও নামবো। আমরা 23 জেলায় আমরা নেমেছি, নামবো। আমাদের সংগ্রাম চলবে। কি নাম আপনার? আমার নাম দীনবন্ধু রায়। জলপাইগুড়ি জেলা থেকেই আমি বিলং করি। 22 স্টেট থেকে আমি পাস করেছি। এই সংগঠনে কি আপনি? এই আমরা সবাই সদস্য। আমরা 22 স্টেট, এটাই আমাদের পরিচয়। সম্পূর্ণ 22 স্টেট পাস। আমরা 50,000 আমরা এটা। আমার নাম সাইফুল ইসলাম। উত্তর সিকিমে পর্যটকবাহী গাড়ি তিস্তা নদীতে পড়ে মৃত্যু হলো একজনের, 8 জন এখনো নিখোঁজ। উত্তর সিকিমের চুংথাং মুনশিথাং সড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভয়াবহ দুর্ঘটনায় একটি পর্যটকবাহী গাড়ি প্রায় 1000 ফুট নিচে তিস্তা নদীতে পড়ে যায়। গাড়িটিতে ছিলেন 10 জন পর্যটক এবং একজন চালক। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে সিকিম পুলিশ, দমকল বিভাগ এবং প্রশাসনের টিম। সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় বাসিন্দারাও। দুর্ঘটনাস্থল দুর্গম হওয়া এবং নদীর স্রোত প্রবল থাকায় উদ্ধার কাজে চরম সমস্যা দেখা
দেখা দিয়েছে। এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় মঙ্গল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি 8 জন এখনো নিখোঁজ রয়েছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে তাদের সন্ধানে জোরদার তল্লাশি চলছে। সিকিম পুলিশের এক আধিকারিক জানান, এটি অত্যন্ত দুর্গম এলাকা। গাড়িটি যেভাবে গভীরতায় পড়েছে সেখান থেকে উদ্ধার কাজ চালানো খুবই কঠিন। তবে আমরা কোনো কিছুর চেষ্টায় কমতি রাখছি না। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে নিখোঁজ পর্যটকদের দ্রুত সন্ধান পেতে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। উল্লেখ্য, সিকিমের পাহাড়ি পথে পর্যটন মৌসুমে এমন দুর্ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে গাড়ির নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পর্যটকদের পরিচয় এখনো সরকারিভাবে প্রকাশ করা হয়নি। পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। সিকিম রাজ্য সরকার এবং পর্যটন দফতর এই ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন এবং আহত এবং নিখোঁজদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। গত 16 এপ্রিল এনজেপি ভক্তিনগর দেশপ্রিয় সরণি এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। আর সেই চুরি যাওয়া অলংকার কেনার দায়ে গ্রেফতার হলেন এক স্বর্ণকার। অভিযোগের ভিত্তিতে গত 3রা মে এনজেপি থানার পুলিশের হাতে গ্রেফতার হয় দেবাশিস দাস নামে মাটিগাড়া পরিবহন নগরীর এক যুবক। তার কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু চুরির সামগ্রী। পরবর্তীতে চুরির তদন্তের স্বার্থে এনজেপি থানার পুলিশ আদালতের কাছে রিমান্ডের আবেদন জানিয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে উদ্ধার হয় আরও বেশ কিছু চুরির সোনার অলংকার সহ চুরির সামগ্রী। তবে পুলিশি জেরায় সে জানায় আরও কিছু চুরির স্বর্ণ অলংকার মাটিগাড়া খাপরাইলের এক স্বর্ণ ব্যবসায়ী রিজু কর্মকারকে বিক্রি করেছেন। তারপরেই গত বুধবার রিজু কর্মকারকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় চুরির কিছু স্বর্ণ অলংকার। ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। তবে তদন্তের স্বার্থে স্বর্ণকার রিজু কর্মকারকে 5 দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। শিলিগুড়িতে কেন্দ্রীয় বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ভুয়ো IAS পরিচয় দিয়ে 46 লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার করা হলো 4 জনকে। কেন্দ্রীয় বিদ্যালয়ের এক শিক্ষিকার কাছে নিজেকে IAS অফিসারের পরিচয় দিয়ে প্রায় 46 লক্ষ টাকার প্রতারণার ঘটনায় 4 জনকে গ্রেফতার করলো পুলিশ। কোচবিহার জেলার হলদিবাড়ি থেকে গ্রেফতার হওয়া মূল পান্ডাকে জিজ্ঞাসাবাদ করে মোট 4 জনকে গ্রেফতার করে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শহর শিলিগুড়িতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলো সুরজিৎ রায় ওরফে আল বরুণী সরকার, বর্ণা রায়, বিপ্লব রায় এবং রাম নিবাস যাদব। শিলিগুড়ির বাসিন্দা ওই শিক্ষিকা পুলিশকে জানিয়েছেন কয়েক বছর আগে হোয়াটসঅ্যাপে এক অজানা নাম্বার তার মোবাইলে মেসেজ আসে। নিজেকে IAS অফিসার এবং রয়ের সহকারী সচিব বলে পরিচয় দেন অভিযুক্ত সুরজিৎ রায়। মোবাইল নম্বর কোথা থেকে পেল তা জিজ্ঞেস করতেই অভিযুক্ত জানিয়েছিল স্কুলের আরেক শিক্ষিকা বর্ণা রায় তাকে দিয়েছেন। এভাবেই হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত কথা হতে থাকায় সুরজিতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। তাকে বিয়ের প্রস্তাবও দেয় সুরজিৎ। সেখানেই থেমে থাকেনি অভিযুক্ত। নিজেকে প্রভাবশালী পরিবারের সন্তান বলে দাবি করে। জানায় তার বাবা হায়দ্রাবাদে আইজি এবং মা একজন স্কুল শিক্ষিকা। কয়েকদিন কেটে যাওয়ার পর গল্প ফাঁদতে শুরু করে অভিযুক্ত। মায়ের হার্ট ট্রান্সপ্ল্যান্টের জন্য অর্থের প্রয়োজন বলে শিক্ষিকাকে জানায় সে। এদিকে ভালোবাসার মানুষের উপর বিশ্বাস করে শিক্ষিকা নিজের বেতন, সোনার গহনা বন্ধক রাখা থেকে শুরু করে এমনকি বাবার দোকান বিক্রি করে প্রায় 46 লক্ষ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে সুরজিৎকে পাঠায়। এমনকি একবার শিলিগুড়ি জাংশনে দেখা করার সময় সুরজিৎ তার গলা থেকে জোর করে সোনার চেইনও খুলে নেয় বলে পুলিশকে জানিয়েছেন শিক্ষিকা। এরপর সুরজিৎ এহেন আচরণ এবং টাকা চাওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় সন্দেহ হয় শিক্ষিকার। গত 18 মে তিনি শিলিগুড়ি মেট্রোপলিটন প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে অভিযোগের ভিত্তিতে হলদিবাড়ি থেকে ভুয়ো IAS সুরজিৎ রায়কে গ্রেফতার করেছে। তাকে জেরা করায় উঠে আসে বর্ণা রায় নামে আরেকজন মাটিগাড়া থেকে গ্রেফতার হওয়া এক মহিলার নাম। এরপর দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করে পুলিশ জানতে পারে প্রতারণায় 46 লক্ষ টাকার মধ্যে 19 লক্ষ টাকা বর্ণা রায়ের অ্যাকাউন্টে গিয়েছিল। বাকি টাকা গিয়েছিল চ্যাংড়াবান্ধার বাসিন্দা বিপ্লব রায় এবং মাটিগাড়া খাপরাইলের বাসিন্দা রাম নিবাস যাদবের অ্যাকাউন্টে। পুলিশ প্রতারণার টাকায় কেনা গাড়ি, মোবাইল এবং শিক্ষিকার সোনার চেন মিলিয়ে প্রায় 15 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানতে পেরেছে সুরজিতের আসল নাম আল বরুণী সরকার। সে বিবাহিত এবং এক সন্তানের পিতা। তার বিরুদ্ধে হলদিবাড়িতে পক্সো আইনে একটি মামলা রয়েছে।
বাংলাদেশে অনুপ্রবেশকারী আটক দিনহাটায়। জানা গিয়েছে গতকাল গভীর রাতে দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে 28 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দিনহাটা থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম নাইট পেট্রোলিং চলাকালীন এই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে আটকদের মধ্যে 11 জন পুরুষ, 8 জন মহিলা এবং 9 জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছেন কোচবিহার সীমান্ত অতিক্রম করে তারা অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল। তাদের সঙ্গে কোনো বৈধ নথিপত্র ছিল না। দিনহাটা থানা সূত্রে জানা যায় আটকদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের ভারতে প্রবেশের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যে নাইট পেট্রোল থাকে ওরা অ্যালার্ট ছিল, তো কালকে ওরা দিনহাটা স্টেশনের কাছে কিছুজন ওখানে একটা ছোট ক্রাউডকে দেখতে পারলেন। সাসপিশনের আধারে ওদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, ইন্টারোগেশন করা হয়, ওরা বললো যে ওরা বাংলাদেশি ন্যাশনালস, আর অনেক সময় ধরে ওরা হরিয়ানাতে ছিল। তারপরে হরিয়ানা থেকে এরা চলে এলো বিহার, বিহার থেকে এরা শিলিগুড়ি হয় কালকে এরা এসেছিল কোচবিহার। তো এখানে আমরা যখন জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম যে টোটাল 11 জন মেল, 8 ফিমেল আর 9 জন মাইনার্স এদের সাথে ছিল। এরা অনেক সময় ধরে অ্যাজ লেবারার্স ইন ব্রিক কিল্ন, যে ইট ভাটা যেটা থাকে ওখানে কাজ করতো অ্যাজ লেবারার্স। আর কালকে আমরা এদেরকে অ্যারেস্ট করেছি, ফরেনার্স অ্যাক্টে আমরা কেস করেছি। এদেরকে আজকে আমরা কোর্টে পাঠাবো। দিনহাটা কেন এসেছিল কি বাংলাদেশে ফেরার জন্য? হ্যাঁ, প্রাইমা ফেসি এরকমই আমাদের হচ্ছে যে এরা দে ওয়ান্টেড টু ক্রস দ্য বর্ডার। কিভাবে যাবে ওগুলো এখন জানা আছে না, আমরা কালেক্ট করে তারপরে আপনাদেরকে। বিভিন্ন জায়গায় তো বাংলাদেশিদের একটা ধরপাকড় চলছে, সেই জন্য কি ভয় পেয়ে ওরা? হতে পারে, তদন্ত করছি, হতে পারে, কিন্তু এরা যে রুটটা আমি আপনাকে বললাম ওই রুট দিয়ে এরা এসেছিল। এরা কি ইনফিল্ট্রেট করেই ভারতে ঢুকেছিল এর আগে? দেখুন, অনেক সময় আগে ঢুকেছিল, তো হতে পারে যে ইনফিল্ট্রেট করেই হতে পারে, কিন্তু সবকিছুই তো এখন তদন্ত চলছে, তারপরে আমরা স্পষ্টভাবে আপনাদেরকে বলতে পারবো। স্যার কি জানেন কিভাবে ওরা বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছিল? ওগুলো আমরা তদন্তের পরে আপনাকে বলতে পারবো। এখনই জাস্ট একটু আগেই রাত্রেই তো অ্যারেস্ট হয়েছে, আমরা তদন্ত করছি, তারপরে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। দেশ ও বিদেশে ভুট্টার চাহিদা বেড়েছে, আর এতেই লাভবান হচ্ছেন ভুট্টা চাষিরা। এবছর ভুট্টার চাহিদা বেশি থাকায় লাভের পরিমাণ বেড়েছে বলছেন চাষিরা। কয়েক বছর থেকে ভুট্টার চাহিদা ব্যাপক বেড়েছে বিভিন্ন রাজ্য সহ সারা দেশের বিভিন্ন প্রান্তে, কারণ এখন বেশি পরিমাণে ভুট্টার থেকে রকমারি পুষ্টিকর খাবার তৈরি হচ্ছে। বর্তমানে জলপাইগুড়ির ভুট্টা দেশ এবং বিদেশেও ছড়িয়ে যাচ্ছে, কারণ ভুট্টার গুণগত মান হচ্ছে উন্নত। এখন ভুট্টার থেকে বড় বড় কোম্পানির শিশু খাবার তৈরিতে এই ভুট্টা ব্যবহার করছে, তাই বেশি পরিমাণে এর চাহিদাও বেড়েছে। চাহিদা থাকার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এবছর ভুট্টা চাষের পরিমাণ অনেকটাই বেড়েছে, আর ভুট্টা চাষ করে লাভের মুখ দেখছে কৃষকরা বলেন এই চাষ করে কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না, লাভের পরিমাণও অনেকটাই বেশি হয়, তাই আমরা ভুট্টার চাষ করছি। বর্তমানে এই ফসলটি বিভিন্ন জায়গায় এবং রপ্তানি করা হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির লোকজন ভুট্টা নিতে জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় ছুটে আসছে, তাই বেড়েছে চাষের আগ্রহ। এক চাষি বলেন এবছর 50 থেকে 60 হাজার টাকা রোজগার হয়েছে এই ফসলটি চাষ করে, তাই এখন শহর সংলগ্ন বিভিন্ন জায়গায় ভুট্টার চাষ শুরু হয়েছে। আপনারা চাষ করেছিলেন, হ্যাঁ। এগুলো কি করছেন এখন? এখন এগুলো নাড়তেছি, শুকাইতেছি, নাইড়ে ছেড়ে শুকাবো, তারপর তারপরে বিক্রি করে দিব। কেমন লাভ হলো এবার? ভালো লাভ হবে।
ভালো লাভ হবে। হ্যাঁ এগুলো কি বিভিন্ন কোম্পানি নিয়ে যায় নাকি লোক হ্যাঁ আছে? পাইকারে নিয়ে যায়, পাইকারে নিয়ে বিভিন্ন কোম্পানির কাছে দিয়ে দেয়। এরকম বিভিন্ন কোম্পানিতে কি কি নাগে বানাইতে পারে হে বানায়। এবার এই ভুট্টা চাষের পরিমাণটা বাড়ছে কেন? মানুষের এটা খাটনি কম আছে তাই জন্য বাড়ছে বেশি। লাভ বেশি? হ্যাঁ লাভ বেশি, খাটনি কম। 1 বিঘাতে কত খরচ হয়? ওই 8-10 হাজার। আর লাভ? লাভ এটাও বেশি হয়, হয়তো 12,000 হইতে পারে, এমন আছে 15,000 হইতে পারে। 50-50 লাভ আছে। আর কতদিন লাগে সময় হতে? ভুট্টা 3 মাস। কি কারণে ভুট্টা চাষের বেশি? কারণ একটাই, তার কারণ ভুট্টায় লাভবান বেশি, খরচা যেটুকু হয় তার মোটামুটি ধরেন অর্ধেক লাভ হয়। মানে এবার ভুট্টা কি বাইরে যায় কনফিড? হ্যাঁ বাইরে যায়। এটা আপনার জটেশ্বর, তারপরে মানে শিলিগুড়ি টিলিগুড়ি এদিকে বাইরে যায়, বিভিন্ন জায়গায় যায়। বিভিন্ন জায়গায়। মানে এবার কি বলা যাবে ভুট্টা চাষ করে লাভবান হয়? হ্যাঁ লাভবান তো সবাই হবে, এটা লস হবে না কারো। মানে যে ভুট্টাটা পড়ে গেছে ওইটাতে একটু ডাউন হবে। মানে এগুলো কি করবেন এখন? এইগুলো বিক্রি করে দিব, সকালে বিক্রি করে দিব। হ্যাঁ লস হওয়ার কোনো সম্ভাবনা নেই? না না, লস হওয়ার কোনো কারণ নেই ভুট্টায়। ওই আলুর মতো না যে যেটা যাবে চালান ধরে যায়, সেই রকম কোনো টেনশন নাই ভুট্টায়। এই ভুট্টা কোথায় যাবে, কি করবে তারা? এইটা দিয়ে কত কিছু করবো, এটা তো আপনিও জানবেন না, আমিও জানবো না। তার কারণ এই ভুট্টা দিয়ে বহুত কিছু তৈরি হয়, মানে গরু খাওয়ার থেকে শুরু করে মানুষ খাওয়ার অবধি টোটালি এই ভুট্টার থেকে হয়। আপনার নাম দাদা? আমার নাম আনন্দ পাট্টাদার। জলপাইগুড়ি জেলার তিস্তা নদীর চরে প্রতি বছরই কৃষকেরা বাদাম চাষ করে থাকেন, আর বর্ষা শুরু হতেই বাদাম তোলার তোড়জোড় শুরু হয়েছে জলপাইগুড়িতে। শহর সংলগ্ন তিস্তার 1 নম্বর স্পার এলাকায় অনেকেই এবারও বাদাম চাষ করেছেন। এখনই বাদাম তোলার আদর্শ সময় বলে জানান এলাকার একাংশ কৃষক। তাদের মতে বর্ষা শুরু হয়েছে, আর কিছুদিনের মধ্যে জমিতে জল দাঁড়িয়ে যাবে, তার আগে সমস্ত বাদাম তাই তুলে ফেলতে হবে, তা না হলে বাদাম পচে যাওয়ার একটি আশঙ্কা থেকেই যায়। স্থানীয় কৃষক কার্তিক মজুমদার প্রায় 3.5 বিঘা জমিতে বাদাম চাষ করেছেন। এর আগে এই জমিতেই তিনি ভুট্টা চাষ করেছিলেন। কার্তিক বাবু জানান, বাদাম চাষ করতে এবার অনেকটাই সমস্যায় পড়তে হয়েছিল। মাঝে মাটি একবার শুকিয়ে গিয়েছিল, তবে বৃষ্টি হওয়ায় সেই সমস্যা দূর হয়। তবে ফলন এবার তেমন ভালো হয়নি। আকারে বাদাম অনেকটাই ছোট হয়েছে, যদিও বাদাম বিক্রি করে লাভ হবে বলেই আশা করা যাচ্ছে। পাইকাররা এখনো আসেনি। আশা করছি কেজি প্রতি 45 টাকা দরে বাদাম বিক্রি করা হবে। তেমনটা হলে লাভ তো আশা করাই যায়। যেহেতু বর্ষা আসন্ন, তাই বাদাম তোলার এখনই আদর্শ সময় বলে তিনি জানান। প্রসঙ্গত, জমি থেকে বাদাম তুলতে মহিলা শ্রমিকদের কাজে নিয়েছেন কার্তিক বাবু। তিনি নিজেও এখন এই কাজে ব্যস্ত। কার্তিক মজুমদার। বাড়ি এইখানে। কোন জায়গাটা? এই পাশের বাড়ি। কি চাষ করলেন? এই যে বাদাম ফার্স্টে করছিলাম ভুট্টা, তারপরে যে বাদাম করতেছি। বাদামের চাষে তো এবার খুব কষ্ট হয়ে গেছে। কেন? জল ছিল না, রস ছিল না মাটিতে, সার জল দিতে এগুলো খুব মুশকিল হয়ে গেছে। তো ভাগ্য ভালো বৃষ্টিটা নামলো, এই জন্য একটু আরাম পাইলাম। এখন মেসট হয়ে গেছে, এখন তো উঠাই দিতেই হবে। কোন জায়গাটা চাষটা করছিলেন? এই মাঠটা মধ্যে চাষটা করছি। তিস্তার পারে? তিস্তার পার। কতটা ছিল? এখানে 3.5 বিঘা জায়গা বাদাম চাষ করছি। এখন তো দামটা এখনো পাইকার আসে নাই, তো দাম মোটামুটি 45 টাকা করে ধরে রাখছে আর কি। তাতে মোটামুটি বিঘা প্রতি মোটামুটি 2 কুইন্টাল করে বাদাম আসলে পরে তাতে মোটামুটি 5,000 টাকা আসবে, মোটামুটি আসবে। তাও পুরো লাভ হবে না। কত বছর থেকে করছেন বাদাম চাষ? এইটা বাদামটা করতেছি আজকে 3 বছর হলো। এবারে বাদামের ফলনটা মানে? হ্যাঁ, এবার বাদামের ফলনটা খুব কম। এবার বাদামের দানাটাও ছোট ছোট হয়ে গেছে, আর বাদামটা ফলনও খুব কম ফলন। আগামীতে তো বাদামই করতে হবে। আমরা যা কৃষিকাজ করি, আলুর ভরে বাদাম, এইটুকু আমরা কাজ করি, চাষ করিনি। এই তো এইটুকু আশা করা যায় যে ভালো দাম পাইতে পারি। এখনো পাইকার টাকার আসে নাই, আসবে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
গানে নাচে ও আবৃত্তিতে সেরা প্রতিভা বেছে নিতে শুরু হয়েছে সপ্তসুর বাংলা সেরা সিজন 2। আপনার প্রতিভাকে মেলে ধরতে চলে আসুন জলপাইগুড়ির অডিশনে আগামী 8ই জুন রবিবার সকাল 10টায় জলপাইগুড়ি জিলা স্কুলের অডিটোরিয়ামে। সঙ্গে আনুন 1 কপি পাসপোর্ট সাইজ ফটো ও বয়সের প্রমাণপত্র। গ্রুপ এ 15 বছরের মধ্যে ও গ্রুপ বি 15 বছরের ঊর্ধ্বে। চলে আসুন জলপাইগুড়ির অডিশনে আগামী 8ই জুন রবিবার সকাল 10টায়। জলাশয় থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য শান্তি কলোনিতে। মাল ব্লকের ওদলাবাড়ির শান্তি কলোনি এলাকার কাছে পোয়াতি নদীর পাশে একটি জলাশয় থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে বৃষ্টি ভেজা আবহাওয়ার মধ্যে স্থানীয় বাসিন্দারা প্রথম মৃতদেহটি দেখতে পান। প্রত্যক্ষদর্শীরা জানান মৃতদেহটি একটি ছোট্ট জলাশয়ে উপুড় হয়ে পড়েছিল। মৃত ব্যক্তির পরনে ছিল কালো জামা, ফুল প্যান্ট, পায়ে জুতো এবং পিঠে একটি ব্যাগ। ঘটনাটি দেখেই স্থানীয়রা মালবাজার থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং তা ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠায়। স্থানীয় বাসিন্দা হাসিবুল ইসলাম বলেন, মনে হচ্ছে মৃত ব্যক্তি আমাদের গ্রামের নয়। কিভাবে তিনি এখানে এলেন বা জলাশয়ে পড়লেন তা বোঝা যাচ্ছে না। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। তো আজকে সকালে আমার এক দাদা ফোন করে আমাকে যে এখানে পোয়াতি ঝোড়ার পাশের ড্রেনের মধ্যে একজনের একটা পড়ে আছে। তো যাই দেখি, আমরা তাকে চিনতে পারিনি। তো প্রশাসনকে জানাই, সে প্রশাসনের লোক আসে, আসার পরে সে বডিটিকে তুলে নিয়ে যায়। তো এখনও তার নাম পরিচয় কোনো জানা হয়নি যে সে কোথাকার। কোন জায়গা এটা? এটা সাউথ উদলাবাড়ি শান্তি কলোনি। কি তো কখন দেখতে পেলা এটা? আমরা সকাল 7টার নাগাদ শুনি এই খবর। যে বডি পাওয়া গেছে, ওর শরীরে কি কি ছিল? ওর শরীরে তোমার গায়ে কালো রঙের একটা গেঞ্জি পরা ছিল, জিন্স প্যান্ট পরা ছিল 6 পকেট, আর জুতো ছিল লাগানো, আর পিঠে একটা ব্যাগ ছিল। ব্যাগের মধ্যে ওনার একটা মহলম পাওয়া গেছে আর কিছু পুরনা গায়ে কাপড় পাওয়া গেছে। কি মনে হচ্ছে এদিককার কি লোকটা? এইদিকের হইলে তো চিনতো, এইদিকের মনে হয় না। আর আগের থেকে ওনার এই জায়গাটা একটু চোট ছিল, কাটা, তো সেলাই করা ছিল। আর ব্যাগের মধ্যে একটা ডাক্তারের প্রেসক্রিপশনও ছিল, সেটা জলে ভিজে গেছে, তাই অ্যাড্রেসটা পাওয়া যায়নি। নদী থেকে জল ছিল? ভালো, নদীতে জল সেরকম নাই, মানে বৃষ্টিতে যেটুকু জল হয়। হ্যাঁ, যতটুকু হয়। আপনার নাম? হাসিবুল ইসলাম। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 6.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। 2022 সালের প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরের সামনে মিছিল করে বিক্ষোভ দেখান ডিএলএড ঐক্য মঞ্চের সদস্যরা। জলপাইগুড়িতে বাদাম ভুট্টা চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। দেশ বিদেশেও পাড়ি দিচ্ছে ফসল, তাই জলপাইগুড়ির কৃষকদের মধ্যে বাড়ছে চাষের আগ্রহ। উত্তরের মোড় পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।